নমস্কার সবাইকে, আমি রাজর্ষি এবং আপনারা শুনছেন অজানা সত্যের 208 নম্বর এপিসোড। এর আগের এপিসোডে আপনারা নন্দিনীদির পাঠানো ঘটনা শুনেছিলেন এবং আপনারা প্রত্যেকেই অনেক ভালো রেসপন্স দিয়েছিলেন। আর ভালো রেসপন্স আসবে নাই বা কেন, কারণ নন্দিনীদির ঘটনা প্রতিবারই ভালো হয়। তাই আজ আবারও নন্দিনীদির পাঠানো আরও একটি ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। ঘটনায় কি হয়েছে, কি বৃত্তান্ত, কোনো কিছুই আমি এখন বলবো না, তাহলে আপনাদের ইন্টারেস্টটা মরে যাবে। তো আপনারা ঘটনাটি শুনতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং এর সঙ্গে রয়েছে আরও একটি ঘটনা, যে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন আমাদের অজানা সত্য পরিবারেরই একজন। তো তার নাম বলবো এবং তার ঘটনাটিও আমি অবশ্যই শোনাবো। তো আজকের এপিসোডটিকে একদম শেষ অবধি শুনবেন, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে এরকমই ভৌতিক ঘটনা আপনারা নিয়মিত শুনতে পারেন। এবং যারা যারা এখনও লাইক করেননি অবশ্যই এপিসোডটিকে লাইক করে দেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন এবং অজানা সত্য কেমন লাগছে। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের এপিসোডের দিকে। তো শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমি নন্দিনী দে। আশা করছি তুমি ভালো আছো। এবং তুমি তো জানোই আমার ছোট কাকাবাবু মারা গেছে, তাই তার পারলৌকিক কাজে আমি ব্যস্ত ছিলাম। তার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। দীর্ঘ যুদ্ধের পর তিনি এই রোগের কাছে হেরে গেলেন আর রেখে গেলেন অনেক স্মৃতি। আজ তার জীবনের একটা ঘটনা তোমাকে আমি লিখে পাঠাচ্ছি, আশা করি তোমার ভালো লাগবে আর পড়ে শোনাবে পরিবারের সবাইকে। আমার ছোট কাকাবাবু পেশায় একজন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তাকে আসামের গুয়াহাটি থেকে কিছু দূরে একটা ব্রিজ বানানোর কাজে গভর্নমেন্ট থেকে পাঠানো হয়। এর আগে আরও কয়েকজন ইঞ্জিনিয়াররা কাজ করতে এলেও তারা তা করে উঠতে পারেনি। বিভিন্ন কারণে তারা কাজ করতে পারছিলেন না। কাকাবাবু সবটাই জেনেছিলেন, কিন্তু নিজের চোখে দেখতেও গেলেন যে সব কারণগুলো সত্যি কিনা। সেখানে পৌঁছে পুরো কাজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলেন। এবং যেদিন প্রথম অর্ধেক ব্রিজের সামনে এসে দাঁড়ালেন, তিনি খুবই অবাক হলেন। এত সুন্দর প্রকৃতি, এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া আসা করবে আর মানুষ মুগ্ধ হয়ে দেখবে। যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে শেষ করতে হবে। ওয়ার্কারদের ডেকে একটা পরিচয়পত্র শেষ করে তাদের কাজে লেগে পড়তে বললেন তিনি। সবাই মুখে কিছু না বললেও তিনি বুঝতে পারলেন ওয়ার্কাররা মনে মনে খুব একটা খুশি নয়। এরা সবাই লোকাল ওয়ার্কার, কাছেরই একটা গ্রামে থাকে। আমার কাকাবাবু ভূত প্রেত এসব তো দূর, ভগবানকে পর্যন্ত বিশ্বাস করতেন না। তার মতে পরিশ্রমের দ্বারা কর্মই আসল। তো তারপরে এইভাবেই চলতে থাকলো কাজ। অবাক করার মতো ব্যাপার হলো, কাজে সেরকম কোনো বাধা এলো না। সবাই কাজ করে বেশ খুশি। কাকাবাবু যখন ঘুরে ঘুরে ওয়ার্কারদের কাজ দেখতে গেলেন, তখন তিনি খেয়াল করলেন একটা 8 থেকে 9 বছরের বাচ্চা মেয়ে তার সাথে সাথেই ঘুরছে, তবে অনেকটা দূরত্ব রেখে। ব্রিজের কাছে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। এইভাবে রোজ সেই মেয়েটি আসে, তবে সে একা আসে না, তার সঙ্গে একটা ছাগল ছানা আসে। মাঝে মাঝে মেয়েটির কোলে থাকে। বড় অদ্ভুত ব্যাপারটা। কাকাবাবু দেখেন মেয়েটির পা পর্যন্ত লম্বা চুল, একদম কালো কুচকুচে, পরনে চাপা শাড়ি বেশ উঁচু করে পরা। মেয়েটির মুখটা অত্যন্ত মায়াবী।
একদিন তিনি তার ওয়ার্কারদের ম্যানেজারকে ডেকে বললেন, আচ্ছা, এই মেয়েটিকে প্রতিদিন এই মেয়েটি এখানে কার কাজ দেখতে আসে? তোমরা কি কেউ চেনো একে? কি নাম, কোথায় থাকে? এরকমভাবে এইসব জায়গায় আসতে নেই। এইসব কি পাশের গ্রামের মানুষগুলো জানে না? যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে তো সব দায় আমাদের ওপর পড়বে। ইমিডিয়েট মেয়েটাকে আসতে মানা করে দাও। ভদ্রলোক সবটা শুনলেন এবং অবাক হয়ে বললেন, কোন মেয়ে স্যার? আপনি কার কথা বলছেন? এখানে তো বাইরের কেউ আসে না। আমি তো এমন কোনো বাচ্চা মেয়েকে দেখতেই পাইনি। শুনে কাকাবাবু আরও রেগে গেলেন আর বললেন, পাওনি যখন একবার খুঁজে দেখো না কোন মেয়ে। তুমি লোকাল মানুষ, যদি না চেনো তবে বাকিদের সাথে কথা বলে দেখব তারা চেনে কিনা। এরপরে কাকাবাবুর খুব শরীর খারাপ করে। তিনি বেশ কদিন ধরে অসুস্থ থাকেন, যার কারণে কাজটিও বন্ধ থাকে। মেডিসিন খেয়ে কাকাবাবুর মুখ আর মাথা দুটোই তেতো হয়ে গেছিল। তিনি রান্নার লোককে কিছু রান্না করতে মানা করে দিতেন এবং তার ছুটি দিয়ে দেন। রাতের দিকে হঠাৎ তার নাকের কাছে একটা সুগন্ধ আসে। তিনি দেখেন তার বেডের পাশের টেবিলে একটা বড় বাটিতে কি যেন রয়েছে। ভালো করে দেখে বুঝলেন এটা পায়েস। এত রাতে পায়েস বানালো কে? তিনি ভাবলেন রাঁধুনি হয়তো বানিয়ে রেখে গেছে। তিনি ঘুমাচ্ছিলেন বলে হয়তো ডাকাডাকি করেননি। সেই পায়েস যেন অমৃত ছিল, এত স্বাদ। তার মুখের যেন সেই তেতো ভাবটা কেটে গেল। তিনি পরের দিন কাজে জয়েন করলেন আবার, কিন্তু ঘরে ফিরে জানতে পারলেন রাঁধুনি নাকি সেই পায়েসটি বানায়নি। তাহলে বানালোটা কে? যত দিন যাচ্ছে কাকাবাবুর মনের ভেতরটা কেমন যেন পরিবর্তন হচ্ছে। যুক্তি তর্ক করেও অনেক কিছুই মেলাতে পারছিলেন না। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে তিনি আটকে রয়েছেন। সেই বাচ্চা মেয়েটি এখনো আসে, কিন্তু দূর থেকেই তাকে দেখে, কোনো কথা বলে না। কোথা থেকে যে আসে আর কোথায় চলে যায় বোঝাই যায় না। কিছু ওয়ার্কাররা মনে করল কাকাবাবুর হয়তো মাথায় কোনো দোষ আছে, নইলে তিনি রোজ রোজ কাকে দেখতে পান যাকে বাকিরা দেখতে পায় না। এক রাতে কাকাবাবু স্বপ্ন দেখলেন তার মা তাকে বাড়িতে আসতে বলছেন, তার নাম ধরে তাকে ডাকছেন। সকালে উঠে তিনি আগে বাড়িতে কল করেন এবং মায়ের সঙ্গে কথা বলেন। খুব তাড়াতাড়ি তিনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে চলে যান। মাকে সমস্ত কথা খুলে বলেন। তার সব শুনে তার মা বললেন, ভয় পাস না, আমার মনে হয় ওই মেয়েটি সাধারণ কেউ নয়। তুই ঠিক সময় সব বুঝতে পারবি। দেখিস বাবা, উল্টো পাল্টা কিছু কথা বলে দিস না। ফিরে এসে আরও জোর কাজ শুরু হলো। অনেকটা কাজ এগিয়ে গেল, কিন্তু একদম যখন শেষের দিকে, মানে যখন শেষ পিলারের কাজটা হচ্ছে, তখন বারবার কাজটা কেন জানি নষ্ট হয়ে যাচ্ছিল। কিছুতেই শেষ কাজটা করা যাচ্ছিল না। কাকাবাবুর ওপরে প্রেশার আসছিল। তিনি সবাইকে নিয়ে একটা মিটিং করলেন। তাতে কেউ বলল, আমাদের গ্রামের দেবীকে পুজো দিলেই সব ঠিক হয়ে যাবে। কেউ বলল, বলি দাও, তাহলেই ব্রিজটা সম্পূর্ণ হবে। তবে শেষে কিছু হলো না। অনেক রাত পর্যন্ত কাকাবাবু জেগে রইলেন। তার ঘুম আসছিল না। মনে মনে তিনি বললেন, তুমি যেই হও আমাকে পথ দেখাও। সেই রাতেই তিনি স্বপ্ন দেখেন
এক প্রচণ্ড আলোতে এক দেবী মূর্তি এসে দাঁড়িয়েছেন। তিনি বলছেন আমার পুজো না করেই আমার পাহাড়, আমার পাথর কেটে ব্রিজ বানালি? এই কাজ অসম্পূর্ণই থাকবে। যদি ভালো চাস তো ফিরে যা, নইলে কিন্তু তুই মরবি। ভয়তে কাকাবাবুর ঘুম ভেঙে গেল। এ কাকে দেখলেন তিনি? আর কিসের এত পুজো? কার পুজো? সকাল হতেই সেখানে সবটা জানালেন তিনি। তাদের মধ্যে থেকে একজন প্রবীণ বললেন, ও বুঝেছি, এ যে আমাদের মা গো, বলেই প্রণাম করলেন আর কাকাবাবুকে নিয়ে গ্রামে গেলেন। ব্রিজের খুব কাছেই সেই গ্রাম। সেইখানেই এক মন্দিরে মায়ের আসন পাতা। লাল শাড়িতে মা অপরূপা, কপাল আর সিঁথিতে সিঁদুর লাল টকটক করছে। কাকাবাবুর বুঝতে অসুবিধে হলো না, একেই তিনি গতকাল রাতে স্বপ্নতে দেখেছিলেন। সেই প্রবীণ আরও বলল, রেলওয়ে কোম্পানিকে বলা সত্ত্বেও তারা এইসব পুজোকে পাত্তা দেয়নি। তারা কাজ শুরু করে দেয়, আর তাতেই মা রেগে গেছেন। তিনি কাজটাকে সম্পূর্ণ হতে দিচ্ছেন না। বাবু, আমরা প্রকৃতিকেই মা বলি আর তারই পুজো করি, তাই তিনি আমাদের রক্ষা করেন। এরপর কাকাবাবু রেলওয়ে দফতরের কাছে অনেক লেখালেখি করে শেষমেশ পুজোর পারমিশন পেলেন। পুজো হলো সেই দেবী মায়ের। ব্রিজ সম্পূর্ণও হলো। ফিরে আসার আগে কাকাবাবু সেই ব্রিজের কাছে গিয়ে দাঁড়িয়ে সবকিছু ভালোভাবে দেখছিলেন। এমন সময় খুব জোরে কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেলেন। তিনি দেখলেন একটা বড় পাথর তার দিকে গড়িয়ে আসছে খুব দ্রুত। তিনি ভয়তে নড়াচড়া করতেই ভুলে গিয়েছিলেন। এমন সময় কোথা থেকে সেই বাচ্চা মেয়েটা এসে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে সেই পাথরটাকে থামিয়ে দিল। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না যে এমনটাও কি করে সম্ভব হলো। সেই মেয়েটি তাকে ইশারাতে সরে যেতে বলল আর পাথরটাকে অন্য পথে সরিয়ে দিল। কাকাবাবু হাত জোর করে বসে পড়লেন। শুধু এইটুকু শুনতে পেলেন, আজ থেকে তোর ভেতরের অবিশ্বাসের পাথরটাও সরে গেল। হ্যাঁ, সেদিন থেকেই আমার কাকাবাবু একদম অন্য একজন হয়ে গেছিলেন। বলতে বাধা নেই, আজ পর্যন্ত সেই ব্রিজে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এমনকি কেউ কাটাও পড়েনি। সেই পাথরটা আজও সেখানে সেইভাবেই আছে। সরানোর চেষ্টা করা হলেও সরানো যায়নি। এরপরও বেশ কয়েকবার আমার কাকাবাবু সেখানে ঘুরতে গিয়েছিল। তো এই ছিল ঘটনা। আজকের মতো টাটা এবং গুড নাইট। সত্যি বলতে গেলে প্রতিবার নন্দিনীদির কাছ থেকে বেশ ইউনিক এবং নতুন নতুন ঘটনা শুনতে পাওয়া যায়। দেখুন, সমস্ত ঘটনায় যে ভূতের হবে এমন কোনো কথা কিন্তু নেই, তবে এমন এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো বড্ড অলৌকিক এবং রহস্যময়, সেই ঘটনাগুলো শুনলেই গায়ের পশম দাঁড়িয়ে যায়। বেশ অসাধারণ একটা ঘটনা আমি শুনে নিলাম। আশা করছি আপনাদেরও ঘটনাটি ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা আমাকে ইমেল করতে পারেন অজানাসত্য15@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। এছাড়াও ডেসক্রিপশন বক্সের প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমার ফেসবুকের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো বেশি কথা বাড়াবো না, সময় পেরিয়ে যাচ্ছে। তো এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন ওসমান।
তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো বন্ধুরা, অজানা সত্যের সকলকে জানাই শুভেচ্ছা। আমার নাম ওসমান। আমি জার্মানির ফাইজার ওষুধ কোম্পানিতে চাকরি করি। আজ আমি আমার নানির মুখে একটা বাস্তব ঘটনা শেয়ার করব। তো আমি বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আগেই বলে দিচ্ছি, বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তো নানির ভাষায় আমি ঘটনাটি বলছি। ঘটনাটি ঘটেছে পাবনা জেলায়। ঘটনার দিন আমি বিকেল বেলায় খেলাধুলা করছি। হঠাৎ করেই আমার সাথে একটা মেয়ে পড়ে গেল, আর সে ছটফট করছে ব্যথা পেয়ে, আর বলছে, মরবি, তোরা সব কটা মরবি, তোরা একটাও জীবিত ফিরবি না। কিন্তু আমরা কেউ তার কথা বুঝতে পারছিলাম না। তার চেহারা আস্তে আস্তে কেমন যেন নীল হয়ে গেল, আর তার চোখ দুটো খুব ভয়ঙ্করভাবে পরিণত হয়ে গেছে। এই দেখে আমি ভয় পেয়ে এক দৌড় দিয়ে বাসায় চলে আসি। তারপর থেকে আমার সাথে প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। একদিন আমি রাতের বেলায় টয়লেট যাব। হঠাৎ মনে হচ্ছে আমার রুমের মধ্যে কেউ যেন রয়েছে। তাকিয়ে দেখি একটা কালো জন্তু জাতীয়, একটা গায়ে বোটকা গন্ধ। আমি ভয়ে অনেক চিৎকার করে উঠি, আর সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়ার মতো কিছু সরে যায়, আবার সব কিছু সাধারণ হয়ে যায়। তারপর আমার মা চলে আসে, বলে, কি হয়েছে তোর? আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর বলল, এটা নাকি আমার মনের ভুল। তবে এমন হতে লাগলো প্রতি রাতে। সেই কালো জন্তু, আমি বুঝতে পারছিলাম সেই কালো জন্তু আমার শরীর থেকে রক্ত চুষে খেতে আসতো। এমন করতে করতে আমার শরীর আস্তে আস্তে কঙ্কালের মতো হয়ে গেছিল। তার মধ্যে অনেক হুজুর, অনেক কবিরাজ দেখানো হলো, তাও আমি ভালো হলাম না। সবাই ভেবে নিয়েছিল আমি হয়তো আর বাঁচব না। আমার বাবা মা আশাই ছেড়ে দিয়েছে। একদিন আমার মামা একজন হুজুরকে নিয়ে আসে কক্সবাজার থেকে। সে আমাকে দেখে বলে, আমি পারবো তাকে সুস্থ করতে। তার বিনিময়ে আমার পরিবারকে একটা খাসি হাদিয়া দিতে হবে, তার এতিমখানা মাদ্রাসা ছাত্রদের জন্য। তো আমরা রাজি হলাম। সে আমাকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করালেন। সে পানির মগ হাতে নেয় আর দোয়া করে ফু দেয়, আর আমার গায়ে সেই জলটিকে ঢালে। আর আমি কেন জানি পুরুষ গলায় চিৎকার করতে থাকি। বাড়ির ওপর দিয়ে খুব ঝড়ো বাতাস বইতে থাকে। এমন সময় যখন গোসল করানো আমার শেষ হয়ে যায়, তারপর সেই জিনকে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেয়েকে কেন ধরেছিস? সে বলে সে নাকি আমার, কে যেন তাকে একা রেখে চলে গেছে, সেই কারণে নাকি একে সে বাঁচতে দেবে না। পরে সেই হুজুর বলল, ও খুব ভয় পাচ্ছে, ওকে ছেড়ে রেখে দিয়ে চলে যা, ওকে মাফ করে দে। সে বলে, না, আমি একে না মেরে যাব না। অনেক জোরাজুরি করার পর আমার শরীর থেকে সে চলে যেতে বাধ্য হয়। তার কয়েক বছর পরে আবার আমি আগের মতো সুস্থ হয়ে যাই। তারপর থেকে আমার সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আমার নানির মুখ থেকে শোনা একটা ঘটনা। ভালো লাগলে প্রচার করবেন। আর আমি ধন্যবাদ জানাই আমার স্যার মোফাজ্জল হক চৌধুরীকে। তার জন্য আমি ঘটনা শেয়ার করতে উৎসাহ পেয়েছি।
আজকের এপিসোডের এই দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সবথেকে বেশি পছন্দের সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি বেশি করে কমেন্ট করতে এই কারণেই বলি, তাহলে আপনাদের মতামতটা আমি শুনতে পারি এবং আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। আজকের এপিসোডটা একটু অন্য ধরনেরই ছিল, ভয় কম তবে অনুভূতিটা বেশি ছিল। কমেন্ট করেছেন মিমইন উদ্দিন, আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, এমিওয়ে বান্টাই 24, তানিয়া মল্লিক, পি গেমিং ওয়াইটি, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, নন্দিনী দে, সবিতা পাল, কমেন্ট করেছেন বিদাস এফএফ, কমেন্ট করেছেন হেসেল বাঙ্গালিয়ানা, কমেন্ট করেছেন সোমনাথ দাস, গীতা গোস্বাম, কমেন্ট করেছেন সুমিত্রা পত্তানায়ক, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মঞ্জু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।